আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো হৃদয় রাঙানো প্রেম গল্পটি। লিখেছেন সিনথি ইসলাম সীমা। পর্ব নম্বর 16। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন, আশা করি সবার ভালো লাগবে। ঘড়িতে তখন সকাল 9টা বেজে 30 মিনিট। ব্যস্ত পায়ে বাড়িতে ফিরে এলেন মির্জা বাড়ির কর্তা কর্তৃগণ। ইকরা ও হুমায়রার মনে হাজার প্রশ্ন চাপা রেখে তাদের উদ্দেশ্যে সালাম দিল। সালামের জবাব দিয়ে ইয়াসমিন বেগম হুমায়রাকে বললেন, হুমায়রা, একটু আমার রুমে এসে তো। জি, আসছি আম্মু। ইকরার দিকে এক পলক প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে শাশুড়ি পিছন পিছন হাঁটা দিল হুমায়রা। বোরকা খুলে হুমায়রাকে ভিতরে ডাকলেন। সন্ধিহান মনে ধীর পায়ে এগিয়ে এলো হুমায়রা। বসো। তার পাশে জায়গা দেখিয়ে বললেন ইয়াসমিন বেগম। বাধ্য মেয়ের মতো বসল হুমায়রা। এর মাঝে দ্রুত পায়ে রুমে হাজির হলেন নাজমিন বেগম। দুই যা একবার চোখাচোখি করলেন। পরপর নাজমিন বেগম বলা শুরু করলেন, আজকে ইকরাকে দেখতে আসবে। যেহেতু দুদিন বাদেই রোজা, তাই এখনই সব হবে। ছেলে একজন ইমাম, আমার চাচাতো ভাইয়ের ছেলে, একেবারে লাখে একজন। ইকরাকে গতকাল আমার চাচি দেখে প্রস্তাব রেখেছেন। তোমার শ্বশুর বলেছেন আগে ইকরার সম্মতি নিয়ে তাদেরকে জানাতে। এখন তুমি গিয়ে আগে ইকরার সাথে এ বিষয়ে একটু আলোচনা করে দেখো। যদি মত থাকে তাহলে আমরা কথা বলবো। আর পরীক্ষা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ছেলে এতে অমত করবে না, উল্টোর পড়ালেখায় আরও সাহায্য করতে পারবে। এতে ইকরার সুবিধাও হবে। মনোযোগ সহকারে সব কথা শুনল হুমায়রা। বরাবরের মতোই বিনয়ী স্বরে উত্তর করল, আচ্ছা, আমি কথা বলে দেখছি। ইকরার কি নিজস্ব কোনো পছন্দ আছে? তোমার সাথে তো সবই বলে। তরির দুদিকে মাথা নাড়িয়ে নিষেধ করল হুমায়রা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন নাজমিন বেগম। বললেন, আচ্ছা, এখন তাহলে যাও তুমি। আর হ্যাঁ, কৃষাণকে আজকে বাসায় থাকতে বলো। বড় জায়ের কথায় সায় জানিয়ে ইয়াসমিন বেগমও বললেন, হ্যাঁ, তাকে বাসায় থাকতে হবে। আর ইকরার আগে তার কাছে যাও, না হলে ঢ্যাং ঢ্যাং করে চলে যাবে সে। আমার মেয়ে কখনো আমাদের মতে নিষেধাজ্ঞা জানাবে না, তা আমি জানি। হ্যাঁ সূচক মাথা দুলিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরল হুমায়রা। সেও জানে ইকরা বিয়েতে অমত করবে না, তাই আগে কৃষাণের কাছে যাওয়ার জন্যে পা বাড়ালো। সকাল থেকেই মোট চাঙ্গে উঠে আছে কৃষাণের। চোখ মুখে বিরক্ত নিয়ে ভার্সিটির জন্য রেডি হচ্ছে সে। শার্টের সবগুলো বোতাম খোলা হয়, ক্ষণে ক্ষণে বাতাসের সাথে তাল মিলিয়ে উঠছে তা। গায়ে পারফিউম স্প্রে করে হাত দিয়ে চুলগুলো ঠিক করে নিল। পরপর পিছু ঘুরে হুমায়রাকে দেখতেই বিরক্তি আকাশ ছিল ছেলেটার। এমনিতেই সকাল থেকে এই মেয়েকে নিয়ে ভাবতে ভাবতে একদণ্ড ঘুমাতে পারেনি। মস্তিষ্ক জুড়ে শুধু প্রশ্নের মেলা। আজকাল এই মেয়ের সামনে আসলে কেমন দুর্বল হয়ে পড়ে সে। কেনই বা মেয়েটার চিন্তায় ইদানিং নিজের বন্ধুদের সাথে আড্ডা ফেলে বাসায় চলে আসে। আর গত রাতে মেয়েটার জন্য মনের ভিতরে যে ব্যাকুলতা উপলব্ধি করেছে, এরপরে তো তার মনে হচ্ছে মেয়েটা তাকে নিজের আয়ত্তেই না নিয়ে ফেলে। সেটা সে কখনোই হতে দেবে না। নিজের বিন্দাস লাইফের মধ্যে কোনো নারীর দখলদারি সে কখনোই মানবে না। এখন থেকে এই মেয়ের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। তার ভাবনার মাঝেই হুমায়রা মুচকি হেসে বলল, ভার্সিটি যাচ্ছেন? না, ভণ্ডামি করতে যাচ্ছি, সর সামনে থেকে। বলেই হুমায়রার পাশ কাটিয়ে চলে গেল। সাথে সাথেই পিছন ডাকলো হুমায়রা, শুনুন না একটা কথা। চেষ্টা করা সত্ত্বেও ডাক্তার উপেক্ষা করতে পারল না কৃষাণ। সে যেতে চাইলেও পা জোড়া যেন সায় দিচ্ছে না এমন মিষ্টি ডাকটা উপেক্ষা করার। অগত্যা পিছু ফিরল, গম্ভীর স্বরে বলল, কি চাই? নিকট এগিয়ে গেল হুমায়রা। মানুষটাকে দেখে মনে হচ্ছে বড্ড রেগে আছে। কথাটা বলতে কেমন যেন ভয় লাগছে মেয়েটার। তবুও সাহস নিয়ে বলল, বলছি যে আজকে কি ভার্সিটিতে বেশি ইম্পর্ট্যান্ট ক্লাস আছে? আজকে নাকি ইকরাকে দেখতে আসবে। কথা সম্পূর্ণ করতে পারল না হুমায়রা। তাকে থামিয়ে দিয়ে কৃষাণ ভুরু কুচকে বলল, তো আমি কি করব? তাদের সামনে গিয়ে নৃত্য পরিবেশন করব? না মানে, আপনি আজকে বাসায় থেকে গেলে ভালো হতো। তোর কি মনে হচ্ছে না তুই আজকাল একটু বেশিই বেড়েছিস? আমার ওপর হুকুমদারি করার সাহস কোথায় পাস তুই? হোমের দিকে এগোতে এগোতে বলল কৃষাণ। মানুষটার সেই আগের রূপ দেখে মনে ভয় হানা দিল মেয়েটার। তবে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে উত্তর করল, আপনি যা ভাবছেন তা নয়। আসলে ওনারা যদি এসে মেয়ের ভাইকে বাসায় না দেখে তাহলে ব্যাপারটা কেমন না? আবার হচ্ছে আপনাদের আত্মীয়। সামনে থাকা রমণীর এত শান্ত স্বরে বলা কথাগুলো যেন সহ্য হলো না কৃষাণের। শক্ত হাতে হুমায়রা দুবাহু ধরে দেয়ালের সাথে চেপে ধরল সে। কঠোর স্বরে বলল,
আমাকে দেখলে কি তোর 8-10টা সংসারী ছেলের মতো মনে হয় যে তুই যা বলবি আমি তাই শুনবো? জ্ঞান দিস তুই আমায়? ভেবেছিসটা কি তুই দুদিনের এই ভালো রূপ দেখিয়ে আমায় বসিয়ে এনে ফেলবি, সাধু পুরুষ বানিয়ে ফেলবি? তবে কান খুলে শুনে রাখ, কোনো নারীর জন্য বখাটে কৃষাণ কখনো নিজের বিন্দাস লাইফ ছাড়বে না। এসব সংসার টংসারের প্যারায় আমি নেই, আমার থেকে দূরে থাকবি। বলেই হুমায়রাকে ধাক্কা মেরে ধূপধাপ পায়ে রুম ত্যাগ করলো কৃষাণ। হঠাৎ মানুষটার এমন কঠোর আচরণের কারণ খুঁজে পেল না মেয়েটা। বিস্ময় হতভম্ব হয়ে চেয়ে রইল স্বামীর প্রস্থানের দিকে। সে পথে তাকিয়ে বিড়বিড় করে বলল, দেখা যাক আমার মোনাজাতের জোর কত দূর। কাঠফোটা রোদ, ভাবসা গরমে গা জ্বলে যাবার জোগাড়। গাছের পাতা যেন নড়তে ভুলে গেছে। খা খা রোদ্দুরে তপ্ত হয়ে আছে মাঠঘাট। ভার্সিটির প্রাঙ্গণে বসে আছে 4 বন্ধু। সবাই বিরক্ত চোখে তাকিয়ে আছে কৃষাণের দিক। ছেলেটা আসার পর থেকে এই অবধি একের পর এক সিগারেট ধরিয়েই যাচ্ছে। সবাই একটা হলো ক্লাস করেছে, অথচ সে যাবে বলেও ক্লাসে যায়নি। কেন এমন করছে? কি হয়েছে সেটাও বলছে না। কি রে, আর কত ফুঁকবি? আজকে তো আর কোথাও যাবি না। দুপুরের খাবার কখন খাবি? অতিষ্ঠ চিত্তে বলে উঠল রবি। তার কথায় বিন্দুমাত্র আগ্রহ দেখা গেল না কৃষাণের মাঝে। উল্টো কিছুক্ষণ চুপ থেকে একটা অদ্ভুত প্রশ্ন করল, কষ্ট দিলাম অন্যকে? বুক কেন জ্বলছে আমার? কতগুলো সিগারেট খেয়েও বুকের জ্বালা কমছে না কেন? কি খেলে ভিতরের জ্বালা কমবে? চোখ ছোট ছোট হয়ে গেল সকলের। 4 জোড়া প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ হলো তার উপর। সাইফুল কণ্ঠে সন্দেহ নিয়ে জানতে চাইল, কাকে কষ্ট দিয়েছিস? তোর নানিকে। কৃষাণের এমন তেরা কথার পৃষ্ঠে কিছু বলার সুযোগ পেল না কেউ। এর আগে ছেলেটা উঠে দাঁড়ালো, কোনোরূপ কথা ছাড়াই হাঁটা ধরল। সকলে চেঁচিয়ে বলল, এই কোথায় যাচ্ছিস? জানি না, যেখানে মন যেতে চায় সেখানেই যাব। শান্তি লাগছে না। বোকা বেনে গেল 3 বন্ধু। এতক্ষণ ধরে জায়গা থেকে নাড়ানো যাচ্ছিল না, আর এখন কিনা নিজে নিজেই চলে যাচ্ছে, তাও তাদেরকে রেখি। আজকাল কেমন যেন অন্যরকম লাগছে ছেলেটাকে। মিররের সামনে নীল রঙের একটা 3 পিসের সাথে হিজাব পরে বসে আছে ইকরা। পিছনে দাঁড়িয়ে হিজাবের ঠিকঠাক মতো সেফটি পিন লাগিয়ে দিচ্ছে হুমায়রা। মুখে কোনো প্রসাধনীর স্থান নেই, তবু চেহারার বাঁকে বাঁকে উপচে পড়ছে এক অন্যরকম মায়া। সেই মায়াময় বদনখানায় দেখা মিলেছে খানিক লজ্জার আভা। কেমন যেন ভিতরটা অস্বাভাবিক লাগছে ইকরার। বিয়ের কথা শোনার পর থেকেই মন গহীনে আছড়ে পড়ছে বিভিন্ন মিশ্র অনুভূতি। তবে বিয়েতে কোনো অমত নেই তার। উল্টো পাত্রকে তার আগে থেকেই পছন্দ বললেই চলে। ছোটবেলা থেকেই নানুর বাড়িতে গেলে ছেলেটাকে মাঝে মাঝে দেখতে পেত সে। কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাতো না। বুঝ হওয়ার পর আর দেখা হয়নি অবশ্য। অনেকদিন পর গতকাল আসার সময় হঠাৎ রাস্তায় দেখেছিল। তখনও মাটির দিকে চেয়ে হাঁটছিল লোকটা। ইকরার বাবার সাথে কথা বলার মাঝে একবার চোখ পড়েছিল মানুষটার উপর। এরপর আর ফিরে তাকায়নি সে, কেননা তার মনে লোকটার প্রতি ভালো লাগা কাজ করলো সেটা নিতান্তই একজন ভালো পুরুষ হিসেবে, অন্য কোনো অনুভূতি ছিল না। কিন্তু এখন যে ওই মানুষটাই তার স্বামী হতে চলেছে, ভাবলি বুক কাঁপছে। মাশাল্লাহ, একদম হুড়পুড়ি লাগছে আমার সখীকে। তোর ভালো পুরুষ দেখলে তো এবার চোখ নামাতে পারবে না। ধুর, এসব কি বলছিস সখী? আমার লজ্জা লাগছে। ইকরার কথায় খিলখিল করে হেসে উঠল হুমায়রা। তখন ছেলের সম্পর্কে তথ্য দেওয়ার সময় ইকরা বলেছিল সে চিনে লোকটাকে, অনেক ভালো। এ কথা শোনার পর থেকেই হুমায়রা শুধু কথায় কথায় তোর ভালো পুরুষ বলে জ্বালিয়েছে তাকে। বান্ধবীর লজ্জামাখা মুখখানা দেখে মুচকি হাসলো হুমায়রা। বলল, আচ্ছা, ওনারা মিনিট খানেকের মধ্যেই এসে পড়বেন। এর আগেই আমি রান্নাঘরে চলে যাই। ভাইয়াকে আজকেও ভার্সিটিতে চলে গেছে। চলন্ত পদযুগল থেমে গেল হুমায়রার। মনে পড়ে গেল সকালের কথা। এতক্ষণ ব্যস্ততার মাঝে ওসব মনেই রাখেনি সে। পিছু ফিরে বলল, ইনশাল্লাহ এসে পড়বে উনি, চিন্তা করিস না। একই উত্তর সকালে শাশুড়ি মাকেও দিয়েছে হুমায়রা। কোন এক অজানা কারণে তার মন বলছে কৃষাণ আসবে। এত কিছুর পরেও কেন এই আশা বেঁচে আছে তার মনে জানা নেই। শুধু সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে যাচ্ছে যেন মানুষটা আসে। সময় ফুরালেও তার মন পরিবর্তন হচ্ছে না। হয়তো সৃষ্টিকর্তা তার ডাক কবুল করার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী পর্বটি শোনার জন্য অবশ্যই পাশে থাকবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।